সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। আজকে ডেট হচ্ছে 29শে সেপ্টেম্বর 2025। তো আজ হচ্ছে সপ্তমী, অর্থাৎ দুর্গাপুজোর আজ সপ্তমী। তো সবাইকে জানাই শুভ সপ্তমীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এখন বাজে সকাল 10:30। অ্যাকচুয়ালি আমরা গতকাল গিয়েছিলাম কামালপুর, যেটা পৃথিবীর সব থেকে বড়ো ঠাকুর, সেটা দেখতে। আর সেখানে দেখতে গিয়ে প্রচুর লেট হয়ে গেছে। এই 3 দিন ধরে রাত্রে কোনো রকম ঘুম হচ্ছে না, তাই চোখের ডার্ক সার্কেলসগুলো বেড়ে গিয়েছে। তো এনিওয়ে, তো সকাল থেকে একটু কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছে। সকাল থেকে আমি কিছু খাইনি। এই যে এটা আমাদের রান্নাঘর। তো আর এটা আমাদের টয়লেট বা বাথরুম এখানে আছে। এটা দেখানোর কিছু নেই। তো এনিওয়ে, দেখি ফ্রিজে কি কি আছে। ওহো, মাছ আছে। যাই হোক, তো আমি রোজ সকালে উঠে গরম জল খাই, আর আজকে সকালে সেটাও খাইনি। জল তেষ্টাও পেয়েছে, তো আমি রোজ সকালে এই কিছুদিন ধরে গরম জল খাওয়া শুরু করেছি। পারফেক্ট করো। এবার করতে হবে সকালের ব্রেকফাস্ট। তো সকালের ব্রেকফাস্টে আমাদের আছে দুধ আর এই রুটি। তো আমি রোজ সকালে দুধ আর রুটি খাই, সপ্তাহে 7 দিন আর বছরে 365 দিনে আমি রুটি খাই। তো আজকেও তার পরিবর্তন হবে না, আজকেও আমি রুটিই খাবো। আর তারপরে খেয়ে দিয়ে যাবো সবার প্রথমে আমার বাগানে পেয়ারা গাছটা দেখতে। আমার বহুদিন আগে আমি একটা গাছ লাগিয়েছিলাম, পেয়ারা গাছ। সেটা তো ফেব্রুয়ারি মাসে। তারপরে মাঝে 2-4 মাস আমি মোটামুটি গাছটার খুব যত্ন নিয়েছি। আর এই বর্ষা চলে আসার পরে আমি আরও ওই গাছটার সেরকম যত্ন নিই না, কারণ গাছের যত্ন আর কী লাগে, জোর গেলে একটু জল দিতে হয়। আর এবছর যা এত বৃষ্টি হয়েছে, জল দিতেও লাগে না। তো গাছটাকে একটু দেখতে হবে যে ছাগলে গরুতে কারুর খেয়ে নিল কিনা। ওয়েদারটা দারুণ আজকে। আমার পেয়ারা গাছের অবস্থাটা কি একবার দেখি। আরে ভাই, পেয়ারা গাছ পুরো ঘিরে এখানে সেগুন গাছের চারা হয়েছে। পেয়ারা গাছের এই অবস্থা থেকে ঝটপট একটা দা জোগাড় করে আগাছাগুলো কেটে ফেললাম। আর তারপর এই ভাঙা ঝুড়িটা দিয়ে আবার ভালো করে ঘিরে রেখে দিলাম গাছটাকে। এই যে আমার পেয়ারা গাছ একদম সুন্দর রেডি হয়ে গেছে। পুরো জায়গাটা আমি পরিষ্কার করে দিয়েছি, গাছপালা যা ছিল এখানটা কেটে দিয়েছি। কিন্তু এই গাছের ডালগুলো একটু নিচের দিকে নেতিয়ে পড়ছে। এর পেছনে কারণ এই গাছে পর্যাপ্ত রোদটা পায় না, এই গাছের ডালগুলো এতটাও শক্ত হয়নি। আশা করি আস্তে আস্তে বড় হলে গাছটা আরও শক্ত হয়ে যাবে। এই বাগান পরিষ্কার করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একটু বেশি ঘামি, আর আজকে একটু বাড়াবাড়ি ঘেমে গেছে, কারণ আজকের গরমটা একটু বেশি। তো এই যে আমার বাবা প্রচুর গাছ লাগাতে ভালোবাসে। আমার রীতিমতো বাড়িতেও গাছ লাগানো আছে, একটা কাঁচামেটে আম গাছ। আর এখানে বাবা কদবেল গাছ লাগিয়েছে। আমাদের গ্রামে বোধহয় আর কোথাও কদবেল গাছ নেই। হ্যাঁ, আর আমিও গাছ লাগাতে খুব ভালোবাসি। আমিও একটা পেয়ারা গাছ লাগিয়েছি, যদিও এটা বড় হচ্ছে না ভাই, এত আওতার মধ্যে পড়ে গেছে। আম গাছের নিচে লাগিয়েছি একটুখানি দূরে, আর লাগানো সেরকম জায়গা নেই। পুরো বাগান জুড়ে এত অন্ধকার যে এই জায়গাটা ফাঁকা পেয়েছি তাই লাগিয়েছি। কিন্তু গাছটা বাড়ছে ঠিকই, চারপাশের জংলাগুলোর জন্য আরও গাছটা বাড়তে পারছে না। আর এই যে আমার বাবা সাত করে এই গাছটা, এটা কদবেল গাছ আমার বাবা পুঁতেছিল। এই বছরে প্রচুর কদবেল হয়ে গেছে। এবারে প্রচুর কদবেল হয়েছিল, 100টার উপরে কদবেল হয়ে গেছে। কিন্তু সব এই যে ভাই নিচে সব পড়ে আছে। কদবেল একটাও খাওয়ার মতো ছিল না, সব পোকা লেগে গেছিলো ওষুধ দেওয়ার অভাবে। এই গাছে এখনও 2-1টা কদবেল কোথাও কোনো জায়গায় ডালের ফাঁকে হয়তো আছে। ওই যে দেখা যাচ্ছে 1টা 2টো। আর এই যে একটা কদবেল, এই যে 1টা 2টো, তার মধ্যে এই যে এই কদবেলটা, এটা পোকা লেগে গেছে, এটা ভালো আছে। গতকালকে বাবা 3খানা কদবেল এখান থেকে পেরে নিয়ে গেছিলো, আর 3টের মধ্যে 2টো ভালো ছিল, একটা খারাপ। ভাই কাল ছিল দুর্গাপুজোর ষষ্ঠী, আর আমরা রাত 12টার পরে গিয়েছি কামালপুরে। 12টার পর যাওয়ার পেছনে কারণ দুটো। সবার প্রথম সেটা হচ্ছে কাল ছিল ইন্ডিয়া আর পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল। কে জিতেছে এটা বলতে লাগবে না। আর দ্বিতীয় কারণ ছিল নো এন্ট্রি উঠে যাবে, আমরা তারপরে যাবো, যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছি। তো ফার্স্টে ইন্ডিয়া টিমের নিউজটা দিই। তো কালকে তো যখন ইন্ডিয়া জিতে গেল, প্রচুর এক্সাইটমেন্ট ছিলাম, প্রচুর আনন্দ করেছি, খুব দারুণ মজা লেগেছে ইন্ডিয়া টিমের এই জিতে। কন্টিনিউ আমরা ফোন দেখছি যে ট্রফি দেবে, ট্রফিটা দেওয়া দেখবো, তারপরে ফোন অফ করবো। ভাই ট্রফি আর দেয় না।
আজকে সকালবেলা উঠে বাস নিউজটা শুনলাম যে ইন্ডিয়ার টিম ট্রফি নেয়নি। না নেওয়ার পেছনে কারণ হচ্ছে যে ট্রফিটা যে দিতে আসছিলো সে হচ্ছে এসিসি প্রেসিডেন্ট, অর্থাৎ যে পাকিস্তান ক্রিকেটের একটা অ্যাসোসিয়েশনের বড় লেভেলের যে চেয়ারম্যান, তো সে ছিল। সেই জন্য ইন্ডিয়া টিম সেই ট্রফিটাই নেয়নি। এক্স্যাক্ট জানা নেই যে এসিসি চেয়ারম্যান কে বর্তমানে, কিন্তু তার জন্যই ইন্ডিয়া টিম ট্রফিই নেয়নি। ট্রফি ছাড়া সেলিব্রেশন করেছে। তোমরা শুধু ভিডিওটা দেখলে ইন্ডিয়া টিমের সেই সেলিব্রেশনে, তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা নিচু করা হয়েছে পাকিস্তানকে। মোদ্দা কথা হচ্ছে একটাই, ইন্ডিয়া টিম জিতে গেছে আর ইন্ডিয়া টিম এসিসি চেয়ারম্যানের থেকে ট্রফি নেয়নি। তো এটা ইন্ডিয়া টিমের কলজে। আর আমার মনে হয় না পুরো মানে ওয়ার্ল্ড ক্রিকেটের ইতিহাসে এমন কোনো টিম আছে যারা এই কাজটা করে দেখানোর বুকের কলজে রাখে। তো ইন্ডিয়া টিম সেটা রেখেছে, আর ইন্ডিয়া টিম প্রতিবার আশা করি এরকমই রাখবে। তো গাইজ, তারপরে আমরা চলে গেছিলাম রানাঘাটের সব থেকে পুরনো পুজো দেখতে, অর্থাৎ দে চৌধুরী বাড়ির পুজো। এই বাড়িটা স্থাপিত হয়েছিল 1153 সালে, আর তারপর থেকেই এই পুজোটা হয়ে আসছে। অসাধারণ সুন্দর লাগছে পুরো পরিবেশটা। এটা রানাঘাটের সব থেকে পুরনো পুজো, দে চৌধুরী বাড়ির পুজো। অসাধারণ। আমিও চলে এসেছি আমাদের এই দে চৌধুরী বাড়িতে পুজো দেখতে, সপ্তমীর পুজো। এটা আমি ফার্স্ট টাইম এলাম সপ্তমীর পুজো দেখতে। এখানে অনেক মানুষ জমেছে, আর আমার বন্ধু এখানে শ্যুট করছে। ঠাকুরটা দেখিয়ে দিই, ঠাকুরটা অসাধারণ সুন্দর হয়েছে। রানাঘাটের সমস্ত পুজো পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু হলেও এই পুজোটা কিন্তু মহালয় থেকেই শুরু হয়ে যায়, অর্থাৎ দেবীপক্ষ থেকেই এই পুজো শুরু হয়ে যায়। আমরা বাড়ির অনেক সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং আমরা এই বাড়ির বহু ইতিহাস জেনেছি। আর আপনারা বাড়ির পরিবেশটা জাস্ট লক্ষ্য করুন। বাড়ির চত্বরটা এত বড় আর এত সুন্দর লাগছিল যে মনে হয় যেন সারা দিনটা ওখানেই কেটে যাবে আমাদের। আর এছাড়াও এই বাড়ির সৌন্দর্যতাটাকে আরও বৃদ্ধি করেছে এই নীল আকাশ আর এই তুলোর মতো মেঘ। দেখুন কি অসাধারণ লাগছে না?